काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সঙ্গে রয়েছে সাইফদা। এবং বাংলায় সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। এই পর্যন্ত তো আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন এবং শুভেন্দু অধিকারী আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদনও রেখেছি, আপনারা প্রত্যেকে আবেদন রেখেছেন যাতে আমাদের বাংলার ক্রীড়াক্ষেত্রে যাতে শুধু উন্নতিটাই আমরা দেখতে পারি এবং একটা নতুন দিশা যেন দেখতে পারি আমরা তার যে মন্ত্রী বলয় রয়েছে তাদের থেকে। এবং সেই জায়গায় আমরা একটা পোস্টও করেছিলাম, আপনারা দেখেছেন যে ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইছেন। প্রচুর কমেন্ট এসছে, প্রচুর নাম এসছে, খুবই ইঙ্গিতপূর্ণ সেই সব নাম, যারা হলে সত্যি হয়তো ভালো দিক আমরা দেখতে পারি। তবে যেই হন না কেন, তিনি অশোক দিন্দা হোক কিংবা অন্য কেউ, আমরা যদিও চাইছি ক্রীড়াক্ষেত্র থেকেই এমন কেউ একজন হোক যিনি ওই সেটা যে কোনো স্পোর্টসই হোক না কেন, কিন্তু স্পোর্টস ফিল্ডের এমন একজন হোক যাতে তিনি বুঝতে পারেন যে ওই তৃণমূল স্তর থেকে শুরু করে হায়ার স্ট্যান্ডার্ড অবধি যে কীভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন বিষয়টা হচ্ছে যে ক্রীড়ামন্ত্রী যেই হন না কেন, কি কি পরিবর্তন আনা প্রয়োজন এবং সবার আগে কোন কোন জায়গায় নজর দেওয়া দরকার, আমরা সব বিষয় নিয়ে কথা বলবো। এমনকি আপনাদের বিষয়েও আমরা কথা বলবো, আমরা তুলে ধরবো। যিনি ক্রীড়ামন্ত্রী হবেন অবশ্যই চেষ্টা করব আমরা এই ভিডিওর মারফত আপনাদের আমাদের সকলের বার্তাটা যাতে পৌঁছে দিতে পারি। সবার আগে সাইফদা, ফার্স্ট কি মাথায় আসে যে ক্রীড়ামন্ত্রীকে যে তুমি এখন প্রশ্ন করো বা কোনো সাজেশন দাও, কী সাজেশন দেবে, কোনটা চাই? না, সবার আগে ধরেন তুমি যে কথাটা বলেছো, যিনি ক্রীড়ামন্ত্রী হবেন তিনি মাঠের মানুষ হন। সব ক্ষেত্রে এটা হয় না। ধরো গত মন্ত্রিসভাতে স্পোর্টসম্যান ছিলেন বিদেশ বসু, অথচ তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন না। লক্ষ্মীরতন শুক্লা, পরবর্তীকালে মনোজ তিওয়ারিকে আমরা রাষ্ট্রমন্ত্রী হিসেবে পেয়েছি, কিন্তু পূর্ণ সময়ের মন্ত্রী হিসাবে আমরা পাইনি। কিন্তু এবারেও আমাদের সম্ভাবনা আছে এই যে বিধায়কদের তালিকায় দুবার এমএলএ হয়েছেন অশোক দিন্দা। অশোক দিন্দা দুবার এমএলএ হয়েছেন, ঘোরাফেরা করছে তার নাম, যদিও এখন অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, যদি হয়ও বা যদি, তাহলে খুব ভালো লাগবে আমাদের। কেননা সরাসরি একজন জাতীয় দলে খেলা একজন ক্রিকেটার এবং বাংলার একদম লিডিং ক্রিকেটার। শুধু এখানে শেষ নয়, শেষ হচ্ছে আমি 2007 সালে 7 বা 8 এই সময় হবেই আমাদের এই অফিসে থাকাকালীন তার বাড়িতে একবার যাওয়ার সুযোগ ঘটেছিল। পাঁশকুড়াতে নেমে বাসে, তারপর সেখান থেকে অটোতে করে বা কিছু একটা ছোট গাড়িতে করে নৈছনপুর গ্রাম, তার সঙ্গে একটা রাত কাটানোর সুযোগ ঘটেছিল, আড্ডা মারা, তার গ্রামে ঘোরা, একটা স্পেশাল স্টোরির জন্য গেছিলাম। তখন সে নক করছে বাংলা দলে, অলরেডি খেলছেন, নক করছে এবং তখন নাম হয়ে ওঠেনি, সেই সময়ের কথা বলছে। আমি কেন বলতে চাইছি, তার ওখান থেকে হাওড়া স্টেশনে আসা, সেখান থেকে নদী পেরিয়ে ময়দানে ক্রিকেট খেলা, নিজের জাত চেনানো, এই জার্নিটা তিনি জানেন। এবং খেলোয়াড় তো শুধু কলকাতায় নয়, খেলাটা শুধু কলকাতার নয়, খেলাটা বাংলার খেলা। এটা যে কোনো খেলা হোক, খেলাটা বাংলার। অশোক দিন্দার যে পালসটা বুঝবেন, সেই পালসটা সবাই ফিল করতে পারবেন, আমার এটাই বক্তব্য। এক, দ্বিতীয় কথা, তিনি হন বা যিনি হন, কয়েকটা জিনিস একটু মাথায় রাখা উচিত বা ভাবা উচিত বলে আমার ধারণা মনে হয়েছে। খেলো ইন্ডিয়ার একটা প্রজেক্ট আছে কেন্দ্রীয় সরকারের। শোনা যায় যে আগের সরকার নাকি প্রপারলি সেই অর্থ পেত না, বা খুব পেত কিন্তু সেটা কম হয়তো। কিন্তু আমার বক্তব্য, ভারতবর্ষের একটা ইম্পর্টেন্ট স্পোর্টস স্টেট বেঙ্গল বরাবরই ছিল। একটা বিগেস্ট ফুটবল স্টেডিয়াম রয়েছে আমাদের, ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিকেট স্টেডিয়াম এবং সবচেয়ে প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন। আমাদের খেলা সংস্কৃতি বহু পুরনো। সেইগুলো তুমি যে বলছো নতুন করে কিছু ফিরিয়ে আনার, তো নিশ্চয়ই ফিরিয়ে আনবেন, কিন্তু যেগুলো ছিল, যেগুলো প্রায় মৃতপ্রায়, সেগুলোকে পুনর্জাগরণ করাটা একটা বড় কাজ। এই খেলো ইন্ডিয়ার অর্থ যাতে প্রপারলি আসে এবং প্রপারলি ব্যবহার হয়, সেই ভাবনা চিন্তাটা থাকা উচিত, যেহেতু কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকার একটাই দলের হাতে রয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট, খেলো ইন্ডিয়ার প্রজেক্ট, সেই বিষয়টা। এবং তুমি যদি দেখো ময়দানের যে
দলগুলো রয়েছে বা তাদের যে টেন্টের প্রচুর প্রবলেম আছে। টেন্ট, সুভাষ ভৌমিক বলতেন যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ের যে ঘেরা মাঠগুলো আছে সেই মাঠগুলোকে প্রপারলি আধুনিক ডেভেলপমেন্ট, যেগুলো এখনও রয়েছে সেগুলো কিন্তু পার্মানেন্ট গ্যালারি কোনোটাই নয়। কাঠের গ্যালারি থেকে 90 দশকের মাঝামাঝি, 90 দশকের মাঝামাঝি সময়ে কংক্রিটের গ্যালারি হয়েছিল, কিন্তু সেগুলো সব ওই নাট বল্টু দিয়ে লাগানো এবং কংক্রিট এবং লোহার স্ট্রাকচারের উপরে। কোনো কিছু একটা করতে গেলে একটা পারমিশনের যে সমস্যাগুলো ইত্যাদি ইত্যাদি হয়, সেগুলো ইংরেজ আমলের নিয়ম নিয়েই চলছে। সুভাষদাও বলতেন, সুভাষ ভৌমিক বারবার বলতেন, আমরাও বারবার বলেছি যে এই মাঠগুলো স্বয়ংশাসিত করে, আমি 3 প্রধানের তাদের ঐতিহ্যের কথা ভেবে সেই জায়গায় নতুন সরকার ভাববেন কিনা, ভাবা উচিত অবশ্যই। এটা গেল একটা দিক। 3 প্রধান মানে অবশ্যই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান। তার সঙ্গে তোমার ছোট খেলাগুলোর জেলাভিত্তিক যে পরিকাঠামোগুলো যেগুলো ছিল সেগুলো প্রপারলি ডেভেলপ করা, রিনোভেট করা, এবং যেগুলো নেই সেগুলোকে ডেভেলপ করা। আমরা একটা অনুষ্ঠান করি তুমি না থাকলে বলে, নানান খেলার তারকাদের মা বাবাদেরকে আমরা সংবর্ধিত করি, তুমিও তার শরীক। আমরা ইদানিং সময়ে বাঙালি অন্যান্য খেলার তারকা নেই যাকে আমরা সংবর্ধিত করতে পারি। সোমা, সুস্মিতা, জ্যোতির্ময়ী যারা ছিলেন সেই সময়টা বোধহয় লাস্ট মৌমিতা মণ্ডল পর্যন্ত, তারপরে বোধহয় তার মানে সময় আবা খাটুয়া সব বাইরে চাকরি করতে চলেছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে প্লেয়াররা। আমাদের একটু ন্যাশনাল লেভেল যার খেলার যোগ্যতা আছে, অন্য স্টেট তাদেরকে চাকরি দিচ্ছে, স্বাভাবিক, চাকরি হয়নি হয়তো, না তো যাবে কেন? শুধু চাকরি তো নয়, তার প্রপার স্টাইফেন দেওয়া, প্রপার ফেসিলিটিস দেওয়া, প্রপার স্টাইফেন দেওয়া, একটা প্লেয়ারের জন্য কত খরচ হতে পারে সেইটাকে মাপকাঠি করা। শুধু চাকরি দিলে তো হয় না, তার ফেসিলিটি দেওয়া। এইগুলো যেন এই যে পরিযায়ী শ্রমিকের মতো আমাদের প্লেয়াররাও পরিযায়ী হয়ে গেছে। আমাদের অ্যাথলেটিক্স, সাঁতার, অন্যান্য খেলা যেগুলো, সেগুলো খেলার প্লেয়াররা আমাদের পরিযায়ী হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনার একটা প্রপার পরিকল্পনা করা খুব জরুরি। এটা একটা দিক। আবা খাটুয়া কেন অন্য রাজ্যে থাকবে? মৌমিতা মণ্ডল কেন অন্য রাজ্যে খেলবে? ভাবা উচিত। এই ভাবনার একটা প্রপার পরিকল্পনা এবং সার্কুলার জারি করা উচিত যে আমরা এইগুলো জিনিসগুলো চাইছি। তোমার এবারে বলি, তোমার যে স্কুলের মধ্যে যদি আসি, এটা আর একটা পয়েন্ট। প্রচুর পয়েন্ট মাথায় আসে, সব পয়েন্ট তো বলা একটা শোতে সম্ভব না, কারণ আমরা সবসময় 24 ঘন্টা খেলা নিয়েই থাকি। আমাদের এগুলো মাথার মধ্যে খুব কাজ করে যে এইগুলো যদি করা যায়, বা যারা দায়িত্বে আছেন তারা এইগুলো যদি ভাবেন, স্পোর্টসকে আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা। মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস আছে, অর্থাৎ এখানে স্পোর্টস ডিপার্টমেন্ট এবং তোমার শিক্ষা দপ্তর তারা বসে এই জিনিসটাকে যদি করা যায় যে স্পোর্টসকে, যে জাতির খেলাধুলা এগিয়ে আছে সে জাতি এগিয়ে যাবে, সে জাতি অনেক বেশি এগোবে। স্পোর্টসকে যদি খেলাধুলা মানে শিক্ষাক্ষেত্রের যদি করানো যায়, বাধ্যতামূলক করা যায়, তাহলে সেখানে কর্মসংস্থানের কিছু জায়গা তৈরি হবে। যারা বিভিন্ন লাইসেন্স কোচ হচ্ছেন তাদেরকে এখানে চাকরির ব্যবস্থা করা যেতে পারে, এবং প্রচুর বাচ্চার মায়েরা, বাবারা তারা বাচ্চাদেরকে খেলাতে ইন্সপায়ার করবে। যে স্কুলেও প্রপার যদি স্পোর্টসের পরিবেশ থাকে, শুধুমাত্র ওটা একটা আউটিং ক্লাস নয়, একটা ক্লাস হয়ে গেল 40 মিনিটে, ঘন্টা পড়ে গেল, ওটা একটা ইম্পর্টেন্ট। এখানে নাম্বার আছে, সে নাম্বার ক্যারি হয়। অপশনাল হোক, অপশনাল হোক, সমস্যা নেই, বাট কিছু বাচ্চা সেটা নাম্বার ক্যারি করার সুযোগ দেওয়া উচিত। ওই শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা কোনো মতে করে দিলাম, হাত পা ছুড়লাম, নাম্বার পেয়ে গেলাম, ঐচ্ছিক বিষয়, ওই রকম না। ফুটবল নির্দিষ্টভাবে, ক্রিকেট নির্দিষ্টভাবে, ব্যাডমিন্টন নির্দিষ্টভাবে, ভলিবল নির্দিষ্টভাবে, অ্যাথলেটিক্স নির্দিষ্টভাবে। হোয়াই নট? এরা এডুকেশন নয় কেন? এডুকেশন না, স্পোর্টস এডুকেশন না, এডুকেশন। এই ভাবনাটাকে নতুন ক্রীড়া দপ্তর যদি ইমপ্লিমেন্ট করা খুব টাফ, প্রচুর বাজেটের প্রয়োজন, বাট এই ভাবনাটা নির্দিষ্টভাবে যদি একটা রূপরেখার মধ্যে আনা যায়,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি আইএফএ, আমি এইগুলো না, অনেকে বলে যে আইএফএ সংস্কার করা উচিত, যুগ যুগ ধরে এরা শাসন ব্যবস্থায় রয়েছে বা এরা এ করে আছে, সিএবিতে এই করা উচিত। এই কমিটি বদলে দিয়ে বা এই বলছে পদোন্নয়নকারী কমিটি, এই কমিটি, ওই কমিটি, ওর এচাটা কমিটি, এটা বিষয় নয়। বিষয়টা তুমি কমিটি মানে পুরোটা বদলে দিলে কিন্তু সিস্টেম বদলাবে না। তোমাকে বদলাতে হবে সিস্টেমটা। মানুষ বদলালে সিস্টেম বদলায় না। তোমাকে নিয়ম নীতি তৈরি করতে হবে। আমার বক্তব্যটা খুব ক্লিয়ার এখানে। আমি তোমার একটা জিনিস বলছি, ধরো ডুরান্ড কাপ কলকাতায় হয়, যারা ডুরান্ড কমিটি তারা জানে যে কলকাতার মাঠে ফুটবল সম্পর্কে একটা মানুষের ভালোবাসা আছে। দিল্লির ডুরান্ড কলকাতায় চলে এসছে, আমরা বহুবার বলেছি দিল্লির ডুরান্ড কলকাতায় চলে এসছে, খুব ভালো। তারা বুঝেছে দিল্লির ডুরান্ড কলকাতায় হলে ফুটবলের প্রচার হবে এবং কিছু বেনিফিট হবে ফুটবল। তাহলে আমাদের আইএফএ শিল্ডটা কেন আইএফএ শিল্ডের মতো হবে না? একদমই তাই। আইএফএ ব্যর্থ। এই ব্যর্থতাটাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের ক্রীড়া দপ্তর যদি সঠিকভাবে, আমি তো দেখেছি আগের ক্রীড়া দপ্তর ডুরান্ড কাপের জন্য পাগল হয়ে যেত, ডুরান্ড কাপ করবে কীভাবে ডুরান্ড কাপ করবে ডুরান্ড কাপ। তারা তো কোনো রকম চিন্তাই করতো না যে আইএফএ শিল্ড, নিজেদের শিল্ডটা চলে গেল, তো ভাবছেই না। নিজের কী স্বার্থ ছিল আমার জানার দরকার নেই, সে প্রশ্ন আসছিও না। আমি এই জায়গায় অন্তত পক্ষে রাজনৈতিক সাংবাদিক তো নই, আমি তো ক্রীড়া সাংবাদিক। কিন্তু আমার এটা মনে হয়েছে যে আইএফএ শিল্ড নিয়ে এটা কেন হবে না, এই যে তৎপরতাটা। ডুরান্ড থেকে যে মানিটা মানে জেনারেট হতে পারতো, সেটা শিল্ড থেকে হতে পারে। শিল্ড থেকে হতে পারে। ডার্বিটাকে টার্গেট করছে সুপার কাপ, ডুরান্ড কাপ, সেই ডুরান্ডটাকে তো সেই খুব ভালো ডার্বিটাকে তো করা যেতে পারে। খুব ভালো বলেছো। এবং এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ডুরান্ড যেহেতু তোমার সেনাবাহিনীর টুর্নামেন্ট এবং তারা এখানে করতো, তাদের এখানে সুবিধা বাড়বেই, খুব স্বাভাবিক। সেনাবাহিনী যেহেতু সরকারি, মানে কেন্দ্রীয় সরকারি বা এটা, আমাদের শিল্ডটা নিয়ে কিভাবে পরিকল্পনা করা যায়, নতুন ক্রীড়া দপ্তর নিশ্চয়ই সেটা ভাবা উচিত। এবং ধরো আমি তোমার কথায় কথা যদি আসে যে বিগত কয়েক বছরে সুরুচি সংঘ বা শ্রীভূমি স্পোর্টিং বা ডায়মন্ড হারবার এফসি, এদের উত্তরণ ঘটেছে। আমি কয়েক বছর চেতলা অগ্রণী, যেখানে তোমার মেয়রের টিম, ববি হাকিমের টিম বলে সবাই, কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সঞ্জয় সেনের। তারা কিন্তু খেলে খেলে উঠছে, তারা কিন্তু প্রসেসের মধ্যে আছে। এখন ধরো ডায়মন্ড হারবার এফসি তারা কি করবে না করবে এটা বিষয় নয়, কিন্তু ডায়মন্ড হারবার এফসির দায়িত্ব যিনি, ধরো আকাশ ব্যানার্জি, তারা কিন্তু ফুটবল প্যাশনটা আমরা জানি, এই প্যাশনটা কেননা বাম আমলেও তো তার বাড়ির মানে অজিত ব্যানার্জি, তিনিও তো ফুটবলের প্যাশনে ফুটবলটা করতেন। এই প্যাশনগুলো মিলিয়েই কিন্তু আমাদের ফুটবল প্যাশন, ঠিক আছে? টিম উঠুক নামুক সেগুলো ডিফারেন্ট, বাট এই প্যাশনটা যেন সবার থাকে, কেউ যেন হতাশ না হয়, আমার এটাই বলার। এটা একটা দিক। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান নিয়ে একটা জিনিস বলার, আইএসএল খেলা বিশাল খরচের জায়গা। যেহেতু তারা আইএসএল খেলছে এবং তারা সমর্থক বেস ক্লাব, ইতিহাস স্বীকৃত, নতুন করে বলার কিছু নেই। ইনভেস্টারের জন্য যেন কষ্ট না করতে হয়, ইনভেস্টারের জন্য যেন রাজনৈতিক ধামাধারি না হতে হয়, এটা এদের প্রাপ্য। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানকে বঙ্গশ্রী না কি একটা করা হয়েছিল, সম্মান দেওয়া হয়েছিল। এটা বঙ্গশ্রী যে সম্মান, না বঙ্গশ্রী না কি এটা দেওয়া হয়েছিল, যাই হোক, এটা বঙ্গশ্রীর সম্মান যে তারা এই তিন ক্লাবকে সংগঠিত করতে পেরেছে। এটা আমাদের ক্লাবগুলোর কিছু এসেই হয় না। আমাদের ক্লাবগুলো নিজেই একটা অস্কার, একটা নোবেল আমাদের কাছে। এটা বুঝতে হবে। এটা দিনদা যদি হয়, দিনদাও খুব ভালো জানবে যে এটা কি আমাদের কাছে। আমাদেরকে এই ক্লাবগুলোকে যেন অর্থনৈতিকভাবে কষ্ট না পেতে হয়। একটা নির্দিষ্ট বাজেট কোনো একটা দপ্তর থেকে যদি পাস করা যায়, হতে পারে সেটা পর্যটন দপ্তর, হতে পারে অন্য ক্রীড়া দপ্তরে যদি নির্দিষ্ট বাজেট থাকে তাদের দল করার জন্য, সেটা আমাদের সবার ক্ষেত্রে ভালো হবে। কেন আর একটা অনুষ্ঠান হওয়া, সেই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী আসবেন শুধু উত্তরীয় আর বড় বড়
বক্তব্য আমরা শুনতে চাই না। আমাদের যেটা নির্দিষ্টভাবে খেলাধুলার জন্য দরকার, এখানে সমস্ত রকম রাজনৈতিক মতাবলম্বী মানুষ আছেন, সমস্ত ক্লাবের কর্মকর্তারা সবাই তো নির্দিষ্টভাবে একটা দল করেন না, কিন্তু আমাদের এখানে একটাই দল, সেই দলটার নাম হচ্ছে স্পোর্টস। যার যা দল আর থাকতে পারে, যার যা ধর্মও থাকতে পারে, কিন্তু আমাদের ধর্ম বলো, আমাদের দল বলো একটাই, সেটা স্পোর্টস। রহিম সাহেবের বিখ্যাত ডায়লগ ছিল, আমাদের ভারতবর্ষের অনুমোদিত কোচ আসবে না, আমাদের রিলিজিয়ান একটা, সেটা ফুটবল। এই বলে তিনি গোটা দলটাকে এক করেছিলেন, ওই মানে প্রশ্নাতীত সাফল্য ভারতীয় ফুটবলের। আমাদের ফুটবলটা তাই, আমাদের শুধু ফুটবল, আমাদের স্পোর্টসটা তাই। আমার বলার এটাই যে তিন প্রধানকে যেন দরজায় দরজায় ঘুরতে না হয়। একটা ইস্টবেঙ্গল দলকে বা একটা মোহামেডান স্পোর্টিং দলকে আইএসএল খেলার জন্য তোমার মন্ত্রীর ঘরের সামনে বসে মিটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, এটা যেন না হয়। এটা আমাদের সবার লজ্জা। কেন তাদের প্রাপ্য সেটা বাংলার ইতিহাসের কাছে জিজ্ঞেস করুন। তারা কেন এই একটা 50 কোটি টাকা বা একটা 40 কোটি টাকা তো আইএসএল খেলে দিতে পারবে? শুনি ভোটে কোটি 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 টাকা খরচ হয়, বা হয় রাজনীতিতে অনেক খরচ হয়। এইটুকু কি তাদের প্রাপ্য নয়? হয়তো সঞ্জীব গোয়েঙ্কা জি রয়েছেন মোহনবাগানের সঙ্গে, কিন্তু বাকি দলগুলো হয়তো একটু সাফার করছে, কিন্তু কেন করবে? নতুন যিনি ক্রীড়ামন্ত্রী হবেন বা নতুন যে সরকার আসছে, অলরেডি সরকার আসছে, কালকে তো সবকিছু হয়ে যাবে, একটু দয়া করে বলছি, হাত জোড় করে বলছি, এই জায়গাটা ভাববেন। আমরা কিন্তু আমাদের খেলাধুলার আকাশে 3টে তারা, 3টে দল, এবং সেটা ইতিহাস স্বীকৃত, সেই ইংরেজ আমল থেকে। এইগুলো নিয়ে আমাদের সমর্থকরা বাঁচে, আমাদের আর কিছু নেই। এমনকি আমাদের ময়দানি শুধু ফুটবল তো নয়, ক্রিকেটেও এই 3টে দলের গুরুত্ব আছে, বা স্পোর্টিং ইউনিয়নের গুরুত্ব আছে, বা কালীঘাটের গুরুত্ব আছে, বা ভবানীপুরের গুরুত্ব আছে। যারা আছে সমস্ত ক্লাব, তারা তাদের ন্যায্য যতটুকু সম্ভব হয় একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। কেননা যারা ক্লাব করতে আছে তাদের বেসিক্যালি না কিছু নেই, খুব যে কিছু আছে এটা নয়। কেন তারা এই যে আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে ইদানিং সময়ে বাংলার ফুটবলে প্রচুর পরিমাণে ম্যাচ ফিক্সিং ইত্যাদির প্রশ্ন সামনে এসছে। একদম এগুলো কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চা ছেলেরা বল ছেড়ে দিচ্ছে, গোল খেয়ে যাচ্ছে। তারা 5 তারা হোটেলে তারা 2 লাখ 4 লাখ 5 লাখে বিক্রি হয়ে যাচ্ছে। তারা ম্যাচের 80 মিনিটে গোল খেতে হবে, গোলকিপার লাইন ছেড়ে দিয়ে এগিয়ে চলে আসছে। এগুলো কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে। যিনি মাননীয় ক্রীড়ামন্ত্রী হবেন ভবিষ্যতে, মাথায় রাখবেন এটা কিন্তু ময়দানে হচ্ছে, এবং এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এরকম প্রচুর পয়েন্ট আছে। তোমার মাথায় নিশ্চয়ই কিছু আসছে? আমার কাছে প্রচুর পয়েন্ট মাথায় আসছে, তুমি মোটামুটি অনেকটা কভার করেছো। দেখো, তোমার পয়েন্টগুলোকে যদি আমি সারাংশ করি, একটা হচ্ছে স্পোর্টস এডুকেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। সেই এডুকেশনের পর স্পোর্টস জবস যেটা খুব ইম্পর্টেন্ট, না হলে বাড়ির বাবা মায়েরা কেন তার ছেলে মেয়েকে এগিয়ে দেবে। এবং তার সঙ্গে আমার মনে হয় আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। সব জায়গায় কথা হচ্ছে, এবং এই সাম্প্রতিক 1 মাস ধরে আমরা এই ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়েও যখন আমরা এত কিছু শুনেছি, আমরা চাইবো যে ক্রীড়াক্ষেত্রেও যাতে ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ। আমরা দেখেছি কন্যাশ্রীতে কীভাবে ফুটবলাররা উঠে আসছেন, এবং IWL এ ইস্টবেঙ্গল হোক বা শ্রীভূমি হোক, যেভাবে তারা পারফরমেন্স করছেন। এবং জাতীয় দলে আমরা দেখছি বাঙালি ফুটবলারদের সেই খেলাটা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সাইদা, তুমি যখন বলছিলে, আমার একটা জিনিস মাথায় খালি ঘুরছিল, যে আমার সতীর্থ অরিত্র যখন মৌমিতার ইন্টারভিউটা করেছিল, ওখানে মৌমিতা যখন বলছিলেন যে আমি ভারতবর্ষে এরকম টপ 2 টপ 3-তে রয়েছি, আমাকে চেনো না, কিন্তু তোমরা কেউ আমার চেনো না। ওটা সত্যি এখনও যেন মানে খালি মাথার মধ্যে বাজে। মৌমিতা হোক কিংবা সৌমিত্রী হোক, কিংবা যারা বাইরে রয়েছেন, সরকার চেষ্টা করুক যাতে যিনি ক্রীড়ামন্ত্রী হবেন তিনি সবার আগে যেন আমাদের বাংলার সম্পদ যারা বাংলাকে শুধু নয় গোটা ভারতবর্ষকে গর্বিত করেন, তাদেরকে বাংলায় ফিরিয়ে আনার সেই প্রসেসটা যতটাই জটিল হোক না কেন, চেষ্টা করলে অবশ্যই তারা ফিরে আসবেন যদি প্রপার ফেসিলিটিস পান। আমি যখন এমনি কথাও হয় সাইদা, তাদের সবার ফার্স্টে কিন্তু এইটাই আসে যে ফেসিলিটিসটা চাই, আমরা যে প্র্যাকটিসটা করবো, আমাদের যে সরঞ্জামটা লাগে, বা একটু সাহায্য, একটু পাশে থাকা। সাঁতারের সুভাষ সরোবর, হ্যাঁ, সুভাষ সরোবর কি ঠিকঠাক আছে? সাঁতারের উপযুক্ত আছে?
আমাদের বারুইপুর ডিএসের যে সাঁতারের যে সুইমিং পুলটা আছে, সেখানে কি যে কেউ যারা ধরো চ্যাম্পিয়ন, সবাই তো আর কি আমি গিয়ে স্নান করার জন্য নেমে যেতে পারবো না, যারা ধরো সাঁতারু তারা কি নামতে পারে সেখানে? কি কি পরিকাঠামো আছে? যে জিনিসগুলো তৈরি হয়েছে, আমরা শুনেছিলাম যে সাংবাদিক হিসেবে জানি সবটা, বেঙ্গল ফুটবল একাডেমি কি ঠিকঠাক চলছে? সেখানে যিনি কোচ আছেন তিনি কি প্রপার কোচ? সুইমিং একাডেমি, তীরন্দাজি একাডেমি যেগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে, সেখানে কি কি আমি বলছি ঘাবলাবাজি বার করে সবার সামনে ওপেন করে দিলাম যে কিছু, এটা নয়। যেটা আছে এক্সিস্টিং সেটাকে ঠিকঠাক করা, সেটা কি ঠিকঠাক হয়েছে? প্রপার কোচ আসে, ছেলেদের ফুড ঠিকঠাক হয়, ছেলেরা যারা সুযোগ পেয়েছে তারা স্টাইফেন ঠিকঠাক পায়, সেই স্টাইফেন কি আদৌ তার চলার মতো, বাড়ি থেকে যাতায়াত করার মতো উপযুক্ত? এই জিনিসগুলো দেখুন, আর কিছু দেখতে হবে। নিউট্রিশন খুব দরকার, সেই তো আমরা অনেক কিছু কভার করেছি। আমি জাস্ট ভিডিওটা শেষ করার আগে আমি যেহেতু প্রথমে বলেছিলাম যে দর্শক বন্ধুদের কথা বলবো, তোমাকে এটা বলছি, এই যে সমস্ত একাডেমিগুলোর কথা বললাম এগুলো চলতো না। আমরা ভলিবল ক্ষেত্রে নাম ভারী, ব্যাডমিন্টন একাডেমি চলতো না, যেটা চলতো সেটা শেখরদার তৈরি করা ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখেছি, স্টার একাডেমি যেটা হরিণাবি, ব্যক্তিগত উদ্যোগ, তা তো তিনি প্যাশন থেকে করেছেন। ব্যক্তিগত উদ্যোগগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো মানুষ ব্যক্তিগত উদ্যোগে ফুটবল একাডেমি করেছে, তার পাশে কি করে থাকতে হবে? এক, আর সরকার যেটা করবে সেটাকে প্রপারলি ভুলভাল লোকের হাতে তুলে দেবেন না। কেননা এই পাল্টি খাওয়ার সময় তো অনেকে পাল্টি খেয়ে, যারা ক্ষীর খেয়ে প্র্যাকটিস না, তারা সব জায়গায় গিয়ে আগে চলে গেল, এবং যেভাবে এক জায়গায় ক্ষতি করছিল এখানে একই রকমভাবে ক্ষতি করবে। এগুলোকে একটু মাথায় রাখতে হবে। এইভাবে তো পয়েন্ট আউট করে গোল গোল করে দেওয়া যাবে না। আমাদের কাছে বললে, জিজ্ঞেস করলে বলে দেবো, একদমই তাই, জিজ্ঞেস করলে বলে দেবো। এবং শোটি শেষ করার আগে যেটা বলছিলাম, আপনাদের জন্য অবশ্যই এই বার্তাটা বা এই অনুরোধটা আমাদের আরেকটা জিনিস, এই আমরা যারা ডিজিটাল মিডিয়া করি, ক্রীড়া সাংবাদিকতা করি, আমাদেরও না সরকারি প্রেস কার্ড প্রয়োজন। এইভাবে দূরে সরিয়ে রেখে দেবেন না, কেননা সরকার বদলে যাচ্ছে ডিজিটাল মিডিয়ার ওপরে ভর করে, অথচ এই সরকারি প্রেস কার্ডের জন্য আমাদের ডিজিটাল মিডিয়াকে অস্বীকার করে আমাদের তথাকথিত অর্গানাইজেশনগুলি, মানে যারা প্রেস নিয়ন্ত্রণ করে। নতুন সরকার ভাববেন। একদমই তাই। আমি একটা কথা বলে শেষ করবো, যেটা বারবার বলতে চাইছিলাম, যে এই বার্তা বা এই অনুরোধটা থাকবে, যুব ভারতী হোক কিংবা কিশোর ভারতী হোক, বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে বলছি, কারণ ক্রিকেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে দর্শকরা মোটামুটি ঠিকঠাক সুযোগ সুবিধা পান, কিন্তু ফুটবলের ক্ষেত্রে যে অভিযোগগুলো বারবার, যে প্রপার যে জলের ব্যবস্থা না থাকা বা লেডিস টয়লেট না থাকা, এখন কত মহিলা সমর্থকরা যান, সেই লেডিস টয়লেটটা খুব ইম্পর্টেন্ট, সেটা নেই, বাট থাকলেও প্রপার ব্যবস্থা করা নেই। জলটা খুব ইম্পর্টেন্ট, সেই গরমকালে খেলা দিতে হবে। আমরা জানি নেক্সট উইকে পরপর খেলা রয়েছে, ডার্বি আসছে, মাঠে টিফো নিয়ে যাওয়ার ব্যাপার, টিফো, ড্রামস, মেগাফোন বা পাইরোশো, এইগুলো কোনোদিন তো সমর্থকরা যারা নিজেদের টাকা খরচ করে এইগুলো করছে, তারা কোনোদিন মাঠে ছুঁড়ে ফেলবেন না। আর একটা জিনিস বলার আছে, ধরো ডুরান্ড হলো বা সিএফএল হলো, ক্রীড়ামন্ত্রী গেলেন, বিশ্বকাপে যেমন দেখেন তেমনই করবেন, ট্রফিটা ক্যাপ্টেনের হাতে তুলে দিয়ে সরে আসবেন সিন থেকে, তাহলে মানুষ মনে রাখবে, ছবিটা ভালো হবে, মানুষ মনে রাখবে, অনেক বেশি ভালোবাসা পাবে। একদমই তাই। এবং সব ফ্রেমে ছবি হওয়া যায় না, এটুকুই বলা, আমাদের খুব চোখে লাগতো আগে, সে তো অবশ্যই। এবং আর যদি মেসি রোনাল্ডো আসে, সেটা বলো, সবটাই শেষ করে দিলে হবে। মেসি রোনাল্ডো যদি আসে, তাকে মাঠে ছেড়ে দিন, তিনি হাত নাড়ান, গোলে শট মারুন, গ্যালারিতে বল পাঠান, আমরা সবাই দূর থেকে দেখবো, সেটাই ছবি। একদমই তাই। এখানেই আমি শেষ করতে চাই, এবং যাদের জন্য এই ছবি হবে, সেই দর্শক বন্ধুদের জন্য এই আবেদনটা আমাদের রইল, তাদের জন্য যেন প্রপার ব্যবস্থাপনা থাকে, সেই আশায় আমরা এই ভিডিওটি শেষ করছি। এবং আপনাদের মনে যদি এতগুলো পয়েন্টের পর কোনো পয়েন্ট মনে পড়ে থাকে যে এইটা নিয়েও ভাবা উচিত, কমেন্টে লিখুন। আমাদের কমেন্টও কিন্তু পড়েন অনেকে, আপনারা জানেন না, কিন্তু কমেন্ট পড়েন, তাই কমেন্টটা অবশ্যই করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এবং এখনও এক্সট্রা টাইম বাংলা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন।